অথই সাগরে ছেড়ে গেলে বাবা, তোমার ছেলে সব দায়িত্ব পালনে সফল হচ্ছে না। আম্মুর ওষুধটা মাঝে মধ্যে কেনার পয়সা হয় না, খুলাতে পারছি না বাবা। এত বড় দায়িত্ব দিয়ে তুমি বুঝি বিশ্রাম নিয়েছ? 39 টাকা দিবেন নাম্বার বলছি, আপনি দেখেন 017। কন্ট্যাক্ট নাম্বারটা একদমে বলে প্রস্থান করলো ছেলেটা। তাড়াহুড়োতে থাকাই যেন তার অভ্যাস। মন্দা চাকরির বাজারে রাইড শেয়ার করে নিজের খরচটা চালায়। বাবার অবর্তমানে ছোট বোন আর মায়ের সংসারটা চালানোর জন্য ছাত্রজীবন শেষ হওয়ার আগেই নিজের শখের বাইকটাকে কাজে লাগিয়ে উপার্জন করা শুরু করেছে। বাবা বেঁচে থাকতে ভালোই ছিল তারা। ওই একটা মানুষের মৃত্যু সব উলটপালট করে ছোট কাঁধে বড় দায়িত্ব তুলে দিয়েছে। বাইকটা স্টার্ট দিয়ে হাত উঁচিয়ে দোকানিকে বিদায় জানিয়ে চলে গেল চোখের সীমার বাইরে। শো করে চলে যাওয়া বাইকটার পেছনে রাস্তার ধুলোগুলো খানিক উড়ে আবার রাস্তায় জমল। ফ্লেক্সি লোডের দোকানদার তখন দোকানে দাঁড়ানো মেয়ে দুটোর উদ্দেশ্যে বলল, আপা, আপনাদের কি লাগবে? ইরিন হাসি দমিয়ে বলল, কলম নিতে আসছি, 2টা কলম দেন। পাশে দাঁড়ানো প্রিয় বান্ধবী মিষ্টিকে ফিসফিস করে ইরিন বলল, দোস্ত, একটু আগে যে লোকটা গেল না, ব্যাটা বহুত কাঠ ঠোকরা আছে। সেদিন একটুর জন্য ব্যাটার বাইকের নিচে পড়িনি। ও মা, ব্যাটা আমাকে ধমক দিল। আমি সিদ্ধান্ত নিলাম ওরে নাচাবো কয়দিন, বাড়ির ঠিকানাও দেখি। আজকে ফোন নাম্বার পেলাম, পুরো চিঠি দিয়ে প্রেমের সাগরে হাবুডুবু খাওয়াবো। তারপর দেখ কেমনে নাচাই। মিষ্টি শব্দ করে হেসে দিল। তার হাসির শব্দে দোকানে ঘুরে তাকাতেই দুজনের হাসি বন্ধ করে কলম নিয়ে বিল দিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে দুজনে পরিকল্পনা করছে চিঠি দিবে কিভাবে, কি লিখেই বা চিঠি দিবে। দুজনের হাসির শব্দ কখনো জোরে শোনা যাচ্ছে তো কখনো আস্তে শোনা যাচ্ছে। কলেজ থেকে ফেরার পথে তাদের এই উল্টো পাল্টা খুনসুটি চলতেই থাকে। কখনো ছোট বাচ্চাদের মাথায় ছোট্ট টাকা দিয়ে অন্য পাশে সরে যাওয়া, কখনো পেছন থেকে কারো গায়ে পানি ছিটানো। এসব করতে বেশ আনন্দই পায় দুজনে। তাদের খুনসুটিতে নতুন মাত্রা দিল পোস্ট অফিসটা। হাঁটতে হাঁটতে সেটা নজরে পড়তে মিষ্টি মৃদু চিৎকার দিয়ে বলল, আরে দেখ, পোস্ট অফিস। এখানে চল দেখি, একটা উপায় পেয়ে যাবি উড়ো চিঠি পাঠানোর জন্য। মিষ্টির কথা মতো চেহারায় শান্ত ভাবটা টেনে সন্তর্পণে পোস্ট অফিসের উদ্দেশ্যে হাঁটা ধরল ইরিন। অ্যাপ্রনের পকেটে হাত দিয়ে আর চোখে এদিক সেদিক দেখতে দেখতে হাঁটতে লাগলো দুজনে। তাদের অহেতুক ঘোরাফেরা নজরে পড়ল একজন কর্মীর। বাস্কাই স্বরে শুধালো, এই মেয়েরা, কি মতলব চলছে? এমন এদিক ওইদিক ঠুস মারো কেন? আচম্বিত কর্কশ স্বরটা শুনে ভয়ে লাফিয়ে উঠল ইরিন। চোখ মুখ কুচকে নিজের ভয়টা সুপ্ত রেখে জবাব দিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি সব ভাষার ব্যবহার বলি হারি বাবা। মতলব আটবো কেন? পোস্ট অফিস দেখতে আসছে, পোস্টম্যানের নাকি বিয়ে। কথাটা কর্ণকুহরে যেতেই লোকটার মুখভঙ্গি বদলে গেল। বিদ্বিষ্ট ভাবটা চড়া হলো দ্বিগুণ। কিছু বলার জন্য ঠোঁট নাড়ানোর পূর্বে ইরিন ঠোঁট জোড়া প্রশস্ত করে ফিসফিস করে বলল, চাচা, মজা করি বুঝলেন, চিঠি দিব একজনকে, এই জন্য কিভাবে কি করার লাগবে তা জানতে আসছি। উপরে নিচে বিজ্ঞের মতো মাথা দুলিয়ে হাসমত আলী জবাব দিলেন, ও তাই বলো? চিঠি আমার কাছে জমা দিয়ে যাবা টেবিলে, আমি জায়গা মতো পৌঁছাই দেব। খরচ 60 টাকা পড়ব। টাকার কথা শুনে ইরেনের চেহারার আষাঢ়ের আগমন ঘটেছে। মুখটা অসহায়ের ন্যায় করে মিষ্টির পানে তাকালো। অ্যাপ্রনের পকেট হাতড়ে 20 টাকা পেল। রিক্সা ভাড়া জমানোর জন্য হেঁটে আসে দুজনে। সেই টাকায় এটা সেটা কিনে খায়। আজ 20 টাকা বাঁচাতে পারলো। এই মুহূর্তে 20 টাকাকে 200 টাকার কাজে লাগানোর চিন্তা ভাবনা চলছে তার। টাকাটা পকেট থেকে হাতের মুঠোয় নিল। হাসি উবে গেছে টাকার কথা শুনে। তাও জোর করে হাসির চেষ্টা করে বলল, চাচা, এই ধরেন 20 টাকা, চা আর পান খাইতে পারবেন। আমি তো স্টুডেন্ট মানুষ, এত টাকা তো দিতে পারবো না। চিঠি পৌঁছানো লাগবে না, আপনি শুধু ফোন করে বলে দেবেন প্রাপককে। আপনারে চা খাওয়ার জন্য দিতে পারবো চাচা। প্লিজ চাচা, বোঝেনি তো এত টাকা প্রতিদিন কই পাবো। আপনি শুধু ফোন দিয়ে চিঠি নিয়ে যেতে বলবেন। হাসমত আলী চোখ গরম করে ইরেনের কথার প্রত্যুত্তরে বলল, ফাজলামি করো? মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরিনের তামাশা দেখছে। দুনিয়া যত আজব দুষ্টমি আছে সব এই মেয়ের দ্বারা সম্ভব। আজও কি অদ্ভুত কাণ্ডটা ঘটাতে যাচ্ছে। এদিকে ইরিন হাত জোর করে কাঁদো কাঁদো স্বরে বলল, চাচা প্লিজ এমন করেন কেন? শুধু একটা কল দিয়ে বলবেন
এইটুকুই কাজ, আমি রিচার্জ করে দিব 1 সপ্তাহ পর পর। চাচা প্লিজ, ওই মানুষটারে না পেলে আমি মরে যাব। চাচা প্লিজ, চাচা প্লিজ। 20 টাকার নোটটা হাসপাতালের দিকে বাড়িয়ে দিয়ে ইরিন চোখের বাসে অনুনয় করছে। লোকটা ভেবে দেখলো ফোন কলের খরচ আর কতই হবে, ঝাক্কি ঝামেলাও পোহাতে হবে না। প্রাপক যদি এসে চিঠি নিয়ে যায় তাতে সমস্যা কি? তাছাড়া মেয়েটাও এত করে বলছে যখন প্রস্তাবে রাজি হওয়াই যায়। নিজেও তো পত্রপ্রেমের পরিণতি ঘটিয়েছে, এই মেয়েটাও না হয় ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে যাক। এই ভাবনায় রাজি হয়ে হাসপাতালে বললেন, এত করে বলছো যখন, তাহলে আমি তোমার কাজ কইরা দিব, কিন্তু অফিসে বলবা না। ইরিন বিজয়ের হাসি হেসে বলল, অবশ্যই চাচা, আপনি আমার এত বড় উপকার করবেন, আমি আপনাকে বিপদে ফেলবো নাকি? আপনি প্রাপককে কখনো বলবেন না চিঠিটা কে দিয়েছে। আসি চাচা, কালকে দেখা হবে। মেয়েটার চঞ্চলতার কারণে হয়তো হাসমাত রাজি হয়েছে, নয়তো এমন ছেলে খেলায় মদ দেওয়ার মানুষ তো তিনি নন। 20 টাকার নোটটা পকেটে গুজে রাখতে রাখতে নিজেকে নিজে প্রশ্ন করলেন, ইস, না জানি মেয়েটা কতই ভালোবাসে ওই ছেলেটাকে। পোস্ট অফিসের গেট পেরিয়ে রাস্তায় আসতেই মিষ্টির পিঠ চাপড়ে অট্ট হাসিতে ফেটে পড়েছে ইরিন। মুখে হাত দিয়ে হাসি চেপে রাখার কত চেষ্টা তার, হাসি থামছে না, বরং আরো বাড়ছে। হাসতে হাসতেই মিষ্টি কিছু বলল, ব্যাটার 12টা বাজাতে আমার কয়টা টাকা খরচ হবে, সমস্যা নাই, আমাকে ধমক দেওয়ার ফল বুঝুক। বিকেলবেলাটায় সারাদিনের ক্লান্তিটা খানিক ঝিমিয়ে দেয় শাওনকে। এই সময়টায় বাসায় বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর আবার বের হয় মোটরসাইকেল নিয়ে। 9টার আগেই বাসায় ফিরে আসে। অনার্সটা শেষ করলেও মাস্টার্সের পড়াটায় মন দেওয়ার জন্য সুযোগ খুঁজে বেড়ায়। চাকরির বাজারে একটা পজিশনের জন্য পড়তে হয় তার। বোনের আর মায়ের খরচ, সংসারের খরচ, নিজের খরচ সবটাই তো তার কাঁধে পড়তেছে। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে ভাবছে কিভাবে সামনের দিনগুলো চলবে। ভালো একটা চাকরি না পেলে এভাবে কতদিন রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে। বাবা নামক ছায়াটা তো তাকে এত কষ্ট পেতে দেয়নি কখনো, তাই কষ্টটা সইতে এখনো হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘশ্বাসটা বুকে চালান দিয়ে নিজেকে ফের সান্ত্বনা দিতে লাগলো। কষ্টখানি সহ্য না করলে তো মা বোন না খেয়ে থাকবে। সিগারেটের ফিল্টারটা অ্যাস্ট্রেতে রেখে ঘরের দিকে পা বাড়ালো। কালো টি শার্টটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল 2 হাতের আঙুলের সাহায্যে। কানে ভেসে এলো, ভাইয়া ভাইয়া, রেডি হয়ে গেলি নাকি? চা বানানো শেষ, 1 মিনিট দাঁড়া। দেয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে শাওন বিরস কণ্ঠে বলল, লেট হয়ে গেছে, তুই খেয়ে নে, আমি বেরোচ্ছি। ভাইয়ের কণ্ঠটা শুনতেই এক প্রকার দৌড়ে এলো সায়না। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, না খেয়ে যাস না ভাইয়া, আমি কষ্ট করে বানাইলাম। বোনের দিকে বিদ্বিষ্ট নজরে তাকিয়ে কটমট করে বলল, কষ্ট করতে কে বলছে? পড়াটা মন দিয়ে কর, নইলে বিয়ের জন্য রিক্সাওয়ালা জুটবে। টিউশনি করাচ্ছিস কেন? আমি যে খরচ দিই সেটা হয় না, না হলে আমারে বলবি। পাকনামি করতে চাস কেন? রেজাল্ট খারাপ হলে ধরে রিক্সাওয়ালা বিয়ে দিয়ে দেবো, দেখিস। সায়নার ঠোঁটের কোণে বিষণ্ণ হাসি। সে জানে ভাইয়ের এই খিটখিটে মেজাজের আড়ালে কতটা মায়া জড়ানো। ভাইয়ের কাঁধের বোঝাটা হালকা করতেই তো সে টিউশনি করায় ভার্সিটির ক্লাস শেষে। মায়ের চিন্তা দূর করতে 2 ভাই বোনের অক্লান্ত পরিশ্রম। দুর্মূল্যের গবাজারে শাওনের রায় কতটুকু সঙ্গ দেয়। চায়ের কাপে চমক দিতে ফোনে রিং বাজতে লাগলো। অচেনা নাম্বার দেখে খানিক ইতস্তত বোধ করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল, আপনার নামে চিঠি এসেছে স্যার, মালিবাগ পোস্ট অফিস থেকে আপনার চিঠি নিয়েই যাবেন, প্রয়োজনীয় ঠিকানা বলল প্রেরক। ফিরতে জবাবের আগে লাইন ডিসকানেক্টেড হলো। ফোনটা কান থেকে নামিয়ে বুড়ুকুচকে শাওন ভাবতে লাগলো কিসের চিঠি। মনের কোণে সূক্ষ্ম আশার আলো দেখা দিল। অনেক জায়গায় তো ইন্টারভিউ দিল, কেউ কি তাকে সিলেক্ট করেছে? আধ খাওয়া চায়ের কাপটা টেবিলে রেখেই হেলমেটটা নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল শাওন। পিছ থেকে সায়না ডাকলো 2 বার, জবাব না দিয়ে ছুটল ছেলেটা। দীর্ঘশ্বাস ছেড়ে সায়না ভাইয়ের আধ খাওয়া চা ফেলে দিয়ে কাপটা ধুয়ে তুলে রাখলো। হাসপাতালের হাত থেকে খামটা নিল শাওন। প্রাপকের জায়গায় তার নাম, ঠিকানা, ফোন নাম্বার থাকলেও প্রেরকের স্থানে ছিল অপরিচিতা। খামটা ছিঁড়ে ভাঁজ করা ঘিয়ে রঙা কাগজটা বের করলো শাওন, পড়তে শুরু করলো। ওহে সুদর্শন, আপনাকে জানাই রক্তিম গোধূলির শুভেচ্ছা। খুব তো তাড়াহুড়োতে থাকেন, এটাই কি আপনার অভ্যাস? আপনি যে সবসময় অগোছালো থাকেন, এতে যে কেউ আটকায়। আপনি তো আদৌ বোঝেন না যে আপনার পক্ষীরাজ বাইকটাতে চড়ার অনেক শখ।
আপনার পেছনে বসে আপনার কাঁধে মাথা রেখে পুরো শহর ঘোরার এক আকাশ পরিমাণ ইচ্ছে। হয়তো কোনোদিন পূরণ হবে না, তবুও স্বপ্ন দেখতে বাধা কোথায়? আপনার মনের শহরে নিত্যদিন ঘুরে আসি কল্পনায়। একদিন না হয় ছদ্মবেশী হয়ে আপনার পাশে শহর ঘুরবো। নেবেন কি সাথে? গুছিয়ে লিখতে পারি না, আপনার জন্য অনুভূতি সাজাচ্ছি। নিমন্ত্রণ রইল, একদিন না হয় অনুভূতির দরজায় পদধূলি দেবেন। অপরিচিতা। চিঠিটা উল্টে পাল্টে আবারও খামটা দেখলো শাওন। না, নামধাম ঠিকই আছে। হাসপাতালে প্রেরকের কথা শুধালো শাওন। লোকটা আশানুরূপ জবাব দিতে পারল না। খামে ভরা চিঠিটি পকেটে রাখলো। হেলমেটটা মাথায় দিয়ে বাইকে চড়ে বসলো। তাকে চিন্তার অতলে ডোবার সুযোগ দিল না যাত্রী। পেছন থেকে ডেকে শুধালো। ভাই কি রাইড শেয়ার করেন? শাওনের ছোট্ট জবাব। জি। লোকটা ফের শুধালো। নিউ মার্কেট যাবে? এবারও ছোট জবাব দিল শাওন। জি আসুন। পকেটে হাত রেখে এবার ভাবনা থেকে বেরিয়ে এলো। যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। বেমালুম ভুলে গেল চিঠির কথা। চিঠির ভাষা নিয়ে এতক্ষণে মুঠোফোনে ইরিন আর মিষ্টির হাসির ফোয়ারা ছুটছে। ভবিতব্য কি হতে চলেছে তা না ভেবেই ইরিনের অবাধ হাসি। দুজনে কত ভেবে চিঠিটা লিখেছিল তা নিয়ে হাসি থামছে না যেন। খামটা নিজে বানিয়ে টাকা বাঁচিয়েছে ইরিন, সে কথাটাও হাসির বিষয়ে যুক্ত হলো। ইরিনের এই অদ্ভুত কাজের সঙ্গী হলো তার ছোট বোন ইলমা। সেও পাল্লা দিয়ে হাসছে বোনের সাথে। রাতের খাবারটা খেয়ে ঘরে এসে সিগারেটটা জ্বালিয়ে বারান্দায় এসে শীতল মেঝেতেই বসে পড়ল শাম। রেলিং গলিয়ে দূর আধারে তারা জলজলে আকাশটায় দৃষ্টি রাখতেই মনে পড়ল চিঠির কথা। ব্যস্ততার কারণে উড়ো চিঠিটা নিয়ে ভাবতে বেমালুম ভুলেই গিয়েছিল। এই মুহূর্তের একাকিত্ব তাকে চিঠির ভাষাটা মনে করিয়ে দিল। তর্জনী আর মধ্যমার মাঝে আটকানো সিগারেটটা টেনে ধোঁয়া উড়িয়ে বারান্দা ছাড়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। সামনের দিকে এক পা বাড়াতেই দমকা শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল তার গা। স্নিগ্ধ পবনের সঙ্গী রূপে অসমীয়া বৃষ্টির ঝরঝর শব্দে ঝরে পড়ছে আচমকা। শাওন আর বারান্দা ছাড়তে পারল না। বৃষ্টির ঝমঝম শব্দের সাথে আলোর ঝলকানি চোখ ধাঁধিয়েই দিচ্ছে। মেঘেদের গুরুম গুরুম গর্জনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাওয়ার তোড়। রেলিংয়ের গা ঘেঁষে দাঁড়ানো ছেলেটাকে বৃষ্টি এসে ছুঁয়ে দিচ্ছে আলতো করে। অকস্মাৎ আকাশের মন বিরহের হেতু জানা হলো না ছেলেটার। রাতের বৃষ্টিটা যেন চাঁদটাকে বেমালুম গায়েব করে দিয়েছে। নিকোটিনের আস্তরণটা নিয়ে এসেছিল চন্দ্রবিলাস করতে। প্রকৃতি তার মন মেপে বৃষ্টির স্বচ্ছ জলে সিক্ত করে দিল তার দীর্ঘকায়া। বৃষ্টির চঞ্চলতা ধরে এলো। থেমে থেমে শীতল বাতাসটা শস্য করলেও বৃষ্টি প্রায় কমে গেছে। প্রকৃতি তখন শান্ত, সুনাসন, নিস্তব্ধতা চতুর্দিকে। বৃষ্টির অসময়ী আগমন শাওনকে চিঠির কথা ভুলিয়ে দিয়েছিল। বারান্দা ছেড়ে ঘরে আসতেই চিঠিটার কথা মনে হলো তার। প্যান্টের পকেটটা হাতে চিঠিটা বের করলো। অফ হোয়াইট কাগজে গোটা গোটা অক্ষরে লেখাটা তার মনে কোথায় যেন আজ দিয়েছে। উল্টো পাল্টে চিঠিটা দেখে একবার ভাবে হয়তো কেউ নিছক মজা করেছে। পরক্ষণেই ভাবে তার সাথে মজা করার কত মানুষ তার কন্ট্যাক্ট নাম্বার জানার কথা নয়। অনুভূতি জোয়ারের সূচনাতে গা ভাসাতে গিয়ে মনে পড়ল নিজের অপূর্ণতার কথা। একটা চাকরি না জুটিয়ে এসব আহ্লাদে গা ভাসালে মা আর ছোট বোনটাকে একটু ভালো রাখা হবে না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ছিঁড়ে। অস্ফুট স্বরে অনিচ্ছায় উচ্চারণ করলো। অথই সাগরে ছেড়ে গেলে বাবা, তোমার ছেলে সব দায়িত্ব পালনে সফল হচ্ছে না। আম্মুর ওষুধটা মাঝে মধ্যে কেনার পয়সা হয় না, খুলাতে পারছি না বাবা। এত বড় দায়িত্ব দিয়ে তুমি বুঝি বিশ্রাম নিয়েছো? সারাদিন টানা মোটরসাইকেল চালানোর পর পিঠ কোমর যেন রাতে বিদ্রোহ করে। বিছানায় পিঠটা ছোঁয়ালে খানিক ব্যথা হয়। চিঠিটা ভাঁজ করে বইয়ের পাতা উল্টে রেখে দিল। ঠোঁটের কোণের মুচকি হাসিটা শত দীর্ঘশ্বাসও ম্লান করতে পারছে না। কলেজের শুভ্র পোশাকটা গায়ে জড়িয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘর ছেড়ে বসার ঘরে এলো ইরিন। নীল হকি শুয়ের ফিতা বাঁধতে বাঁধতে খানিক উচ্চস্বরে বলল। আম্মু, আমি বের হলাম, কোচিং আছে, ফিরতে বিকাল হবে। মেয়ের কথা শুনে রান্নাঘর ছেড়ে বসার ঘরে এসে শিরিন সুলতানা কপট রাগের স্বরে বললেন। না খেয়ে কোথায় যাচ্ছিস? নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম, না খেয়ে বের হলে একদম পা ভেঙে দেব। টেবিলে বসে ইসমাইল সাহেব গম্ভীর স্বরে স্ত্রীকে ডাকলেন। শুকনো রুটির টুকরো মুখে পুড়তে পুড়তে ইলমাকে বললেন। তোমার কি আজ স্কুল বন্ধ? খাবারের ওপর দৃষ্টি রেখে উপরে নিচে মাথা দুলিয়ে ছোট্ট শব্দে ইলমা জবাব দিল। তাদের কথোপকথনের মাঝে শিরিন এসে দাঁড়ালেন স্বামীর পাশে। এতক্ষণ যা যা কথা ইসমাইল সাহেব মনে জমিয়েছেন, স্ত্রীকে দেখেই সব ভুলে গেলেন। মনে মনে নিজেকে প্রশ্ন করলেন, বউকে এত ভয় পাওয়ার কি আছে? পরক্ষণে জিভে কামড় দিয়ে নিভৃতে বললেন নিজেকে। এত প্রশ্নের উত্তর জানতে হয় না,
যুদ্ধ লাগার আগে শান্তি চুক্তি করা দরকার। রুটির টুকরো চিবোতে চিবোতে শীতল স্বরে শুধালেন। নাস্তা করবে না? শিরিন প্রত্যুত্তর করল না। দ্রুত পদে রান্নাঘরে ঢুকলেন। হাতে করে বাটিটা এনে স্বামীর সামনে রেখে বললেন, সবজি ছাড়া রুটি চিবোচ্ছ কেন? ইসমাইল সাহেব রুটির টুকরোতে সবজি নিয়ে এক মনে খেলেন। খাওয়া শেষ করে জবাব দিলেন। তোমার হাতে বিষ ও অমৃত। কথাটা কর্ণকুহরে আসতে শিরিন ভুরুচোড়া কুচকালেন। কিছু বলার জন্য মুখ খুলতে যাবেন, তার আগেই ব্যস্ততা দেখিয়ে ইসমাইল সাহেব বললেন। আসছি, লেট হয়ে যাচ্ছে। দ্রুত পায়ে খাবার টেবিলটা ছেড়ে সদর দরজার দিকে এগোলেন তিনি। ইলমা এতক্ষণ হাসিটা চেপে রাখলেও তার বাবার ঊর্ধ্বশ্বাসে পলায়নের দৃশ্যটা ফের স্মৃতিতে হাতড়াতেই শব্দ করে হেসে দিল। শিরিন তখনও বেকুবের মতো বসে আছে। ইসমাইল সাহেব কি বলতে চাইলেন তা এখনো বোধগম্য হচ্ছে না। তিনি মেয়ের পানে তাকিয়ে শুধালেন, তোর বাবা আমার সুনাম করলো নাকি দুর্নাম করলো বুঝলাম না। ইলমার হাসি যেন থামছে না। সুযোগ পেয়ে না খেয়ে বের হয়ে এলো ইরিনও। সে যেমন তার মাকে ভয় পায়, তার বাবাও ভয় পায় ওই বাঘিনীকে। ইরিন মাঝে সাঝে ভেবে পায় না পুরুষ হয়ে কেন বউকে ভয় পাবে। সিঁড়ি বেয়ে ধূপধাপ শব্দে সে নেমে এলো বাবার পিছু। ইসমাইল সাহেব যেন যুদ্ধ থেকে পালাচ্ছেন। তার ছেলেটার গতি দেখে ইরিন ডাকলো পেছন থেকে, ও বাবা, আস্তে হাঁটো না। তুমি আম্মুকে ভয় কেন দাও বলো তো? ইসমাইল সাহেব একগাল হাসলেন। মাথা চুলকাতে চুলকাতে জবাব দিলেন মেয়েকে, আচ্ছা, সরকার প্রধানকে ভয় না পেলে কি তোর জায়গা তার কমিটিতে হবে? হাতে হারিকেন ধরিয়ে দিবে না? ইরিন উপর নিচে মাথা দুলিয়ে বিজ্ঞের ভাব আদলে টেনে এতক্ষণে চাপা হাসিটা উগড়ে দিল। বাড়ির লনে দাঁড়িয়ে শব্দ করে হাসতে লাগলো। ইসমাইল সাহেব মেয়ের হাসি দেখে বুকে হাত দিয়ে বললেন, অল্পের জন্য বেঁচে এসেছি। বাবা মেয়ের হাসি তখনও ঠোঁটের কোণ থেকে আড়াল হয়নি। এরই মাঝে মিষ্টির কলে হাসি ছেড়ে ইরিন ছুটল সামনে। মেয়েকে শত বলে কয়েও গাড়িতে যাতায়াত করাতে পারেন না ইসমাইল। এ নিয়ে আফসোস করেন। বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও মেয়েটা হেঁটে আসা যাওয়া করে, রিক্সা ভাড়া জমিয়ে এটা সেটা কিনে। তার হাত খরচ দিতে আপত্তি নেই কারোই। তবুও মেয়েটা অমন স্বভাবে বেশ আনন্দ পায়। মুস্কি হাসলেন মধ্যবয়সী ইসমাইল। স্বাচ্ছন্দ্য পছন্দ নয় এই মেয়ের, অথচ স্বাচ্ছন্দ্যের জন্য কত হাহাকার ছিল তাদের সময়। ইচ্ছে করলে স্বাচ্ছন্দ্য চলার সুযোগ হয়নি। বাবার উপার্জনে পরিবারটা টেনে টুনে চলতো, অথচ নিজের সন্তানদের জন্য বাড়ি গাড়ি সব থাকলেও এই মেয়েটা সাদামাটায় অভ্যস্ত। ছেলে আর ছোট মেয়েটা আবার সাদামাটা জীবনে চলতে পারে না। আভিজাতের ছোঁয়া থাকা চাই তাদের সবকিছুতে। ভাবনায় ডুবেই গাড়িতে চললেন তিনি। গাড়ি ছুটল গন্তব্যে। রাস্তার মোড়ে আসতেই মিষ্টির দেখা মিলল। আদলে তার বিদ্দিষ্ট ভাব। প্রতিনিয়ত তাকে ৩-৪ মিনিট ইরিনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। মোটের সময়ের হিসাব মেলায় না মেয়েটা। রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকতে কতটা অপ্রস্তুত লাগে তা হাড়ে হাড়ে টের পায় মিষ্টি। হেলে তুলে এসে মিষ্টির হাতে কিল বসিয়ে ইরিন বলল, চল। মিষ্টি মুখ বাঁকা করে বলল, এত তাড়াতাড়ি আসছিস কেন? কি মজা লাগছিল রাস্তায় এত সুন্দর সুন্দর ব্যাটাগুলো দেখতে। আরো পরে আসলে আমি আরো দেখতাম, তারাও আমায় একটু দেখতো। তার খোঁচা দেওয়া কথাটা শুনে ইরিন মুখ ভেঙচি দিয়ে হাঁটা ধরল প্রত্যুত্তর না করেই। রাতের বৃষ্টি রাস্তায় কাদা জমিয়ে দিয়েছে। স্থানে স্থানে জমা পানি আর কাদায় ভরপুর রাস্তায় হাঁটতে বেশ নাজেহাল হচ্ছে পথচারীরা। ইরিন এদিক সেদিক তাকিয়ে মিষ্টিকে বলল, রাস্তার ওপাশ দিয়ে হাঁটে চল, ওদিকে কাদা কম আছে। তার মতামতে সমর্থন জানিয়ে মিষ্টি ধীরে সুস্থে হাঁটার জন্য বলল ইরিনকে। বান্ধবীর কথা হাওয়ায় উড়িয়ে রাস্তার ওপাশে ছুটল ইরিন। পথের মাঝে আচমকা চিৎকার করে দাঁড়িয়ে গেল সে। মূর্তির মতো শটান দাঁড়িয়ে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। সে আশেপাশে না তাকিয়ে ছোটার দরুন দ্রুত গতিতে আসা বাইকটা দেখে চিৎকার করে উঠেছিল। এদিকে আচমকা ব্রেক কষায় বাইক নিয়ে প্রায় পড়েই যাচ্ছিল হেলমেট পরিহিত লোকটা। কোনো মতে টাল সামলে বাইকটাকে স্ট্যান্ডে ভর দিয়ে নেমে এলো। হেলমেটটা খুলতেই চমকালো ইরিন। মাথা নিয়ে বলল, সরি। কথাটা শোনা মাত্রই মেজাজ শব্দ আসমানে চড়ল শাওনের। সবাই দাঁড়িয়ে গেছে তামাশা দেখার জন্য। মিষ্টি দৌড়ে এসে দাঁড়ালো ইরিনের পাশে। শাওনের আদলে দৃষ্টি রাখতেই তার ক্রুদ্ধ চেহারা দেখে ভীত হয়ে ইরিন ফের বলল, সরি, আমি বুঝতে পারিনি। অতিরিক্ত রাগে জবান বন্ধ হয়েছে শাওনের। এই মুহূর্তে তার রাগ বিপদসীমা অতিক্রম করেছে। বাজখাই কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল, সরি মানে কি? আপনাকে ঠাস করে এক চড় দিয়ে আমি সরি বললে মানবেন? ফাজলামো করেন রাস্তায়? দৃষ্টি প্রতিবন্ধী নাকি? গাড়ির নিচে পড়লে তো আমার শব্দ শোধ। রাস্তাভর্তি মানুষের সামনে শাওনের এহেন অপমানে ইরিন বেশ অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই যেন তাকেই দোষী সাব্যস্ত করছে।
বাইকে থাকা যাত্রীটা ততক্ষণে নেমে এসে ভুরুকুচকে বলল, রাস্তায় হাঁটতে না জানলে বের হন কেন? হ্যাঁ, আপনাদের এসব হেয়ালির জন্য বাইকারদের দোষ, যত সব ফালতু লোকজন। এতক্ষণ মিষ্টি চুপ থাকলো, এবার আর নিজেকে সংযত রাখতে পারলো না। খানিক চেঁচিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার কাছে কেউ জ্ঞান চেয়েছে? আপনি ফালতু অন্যের কথায় নিজের বোঝা নাক গলাতে আসছেন? মিষ্টির কথা শুনে এই লোকটা নিজের নাকে হাত দিল বেকুবের মতো। তার কাছ থেকে হাসি পেল মিষ্টি, কিন্তু বান্ধবীর অবস্থা ভেবে হাসি চেপে রেখে তাকে টেনে নিয়ে সামনে হাঁটা ধরল। যার সময় ইরিন ঘাড় ঘুরিয়ে শাওনকে শুনিয়ে বলল, অসভ্য লোকটাকে সরি বলাই ভুল হয়েছে। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার জানে না। নিজের উপমা হিসেবে অসভ্য লোকটা কর্ণকুহরে প্রবেশ করতে শাওন চেঁচিয়ে উঠল, মেয়ে বিধায় নাকের নকশা এখনো ঠিকঠাক আছে, আজও কখন বদলে যেত। ফিরতি জবাবে ইরিন কিছু বলতে চেয়েছিল, কিন্তু মিষ্টি তার মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে গেল। রাগে গজগজ করতে করতে এগিয়ে যাচ্ছে ইরিন। এত মানুষের সামনে অপমানের শোধ নেওয়ার জন্য ইচ্ছে করছিল ছেলেটাকে উড়াধুরা ঘুষি দেওয়ার, কিন্তু তা তো সম্ভব নয়। ফর্সা গালটায় ক্রোধের রক্তভাব ফুটে উঠেছে। নাকের আগাটা লাল হয়ে গেছে, যেন ছুঁয়ে দিলেই রক্ত ঝরবে। ফোঁসফোঁস করতে করতে মিষ্টির উদ্দেশ্যে বলল, আমাকে অপমান করার শোধ নিব অনুভূতির করুণ মৃত্যু দিয়ে। ওর নাকের জল চোখের জল এক যদি না করেছি তো আমার নামও এরিন নয়। মিষ্টি বেশ আমতা করে বলল, দোষ কিন্তু তোরই ছিল। অবশ্য লোকটা একটু বেশি রিয়াক্ট করেছে। ইরিনের কড়া চাহনিতে ভস্য হওয়ার জোগাড় হলো মিষ্টির। কণ্ঠটা এবার শীতলতা টেনে ইরিন বলল, সেদিন মাথায় একটু দুষ্টুমি চেপেছে বিধায় চিঠি দিয়েছি, কিন্তু এই চিঠি দিয়ে আমি তাকে বধ করব। আজের ক্লাসে মন বসলো না ইরিনের। চিঠি নিয়ে ভাবতে ভাবতেই দিন সময় পার হলো। অবশেষে লিখেও ফেললো চিঠিটা। প্রথমে ভেবেছিল কয়েকদিন মজা করে চিঠি দিবে, কয়েকটা চিঠি দেওয়ার পর চিঠি দেওয়া বন্ধ করবে, অথচ আজ সিদ্ধান্ত বদলেছে ওই ছেলেটাকে উতলা না করে চিঠি দেওয়া বন্ধ করবে না। সায়নকে চায়ের কাপটা দিয়ে তার পাশে বসলেন মমতাজ বেগম। সায়না এখনো ফেরেনি, নতুন টিউশনি পেয়েছে এই বেলায়, আজ থেকেই শুরু করেছে। ভার্সিটির পর ক্লান্ত দেহেই টিউশনির জন্য ছুটেছে। মাকে মুঠোফোনে খবর জানিয়ে দিয়েছে। এদিকে সায়নাকে না দেখে শাওন শুধালো। সায়না কই আম্মা? দীর্ঘশ্বাসটা ছেড়ে মমতাজ বেগম জবাব দিলেন, নতুন টিউশনি পেয়েছে, আজকে থেকে পড়িয়ে সন্ধ্যায় আসবে। চায়ের কাপটায় সবে চুমুক বসাতে যাচ্ছিল শন। মায়ের কথা শুনে বেশ বিরক্তও হলো। মা আর বোন যাতে একটু ভালো থাকে সেজন্য দিনরাত পরিশ্রম করছে সে। তাদের চিন্তা দূর করার জন্য সময় মতো সব করার চেষ্টা করছে, অথচ বারবার তারা কেন দুঃখের বোঝা বইতে চায়। চায়ের কাপটা টেবিলে রেখে ফোনটা হাতে নিয়ে ডায়াল প্যাডে বোনের নাম্বারটা টাইপ করলো। কল অপশনে টাচ করে ফোনটা কানে লাগালো। ওপাশ থেকে বোনের রেসপন্স পেতেই আদেশের স্বরে বলল, 5 মিনিটে বাসায় আয়। আসার সময় বলে আসবি তুই আর পড়াতে যাবি না। তোর যদি টাকার বেশি প্রয়োজন হয় আমাকে বলিস, আমি সব প্রয়োজন মেটাবো। তবুও এই তামাশা বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দে। ফিরতি জবাব দেওয়ার সময় না দিয়ে কল ডিসকানেক্টেড করলো শান। ফোনটা টেবিলে রেখে চায়ের কাপে ফের চুমুক বসাতে যাবে, তখনই ফোনে রিংটোন বেজে উঠল। অচেনা নাম্বারটা চেনা মনে হলো। রিসিভ করে ফোনটা কানে লাগাতেই শুনলো, আপনার চিঠি এসেছে, নিয়ে যাবেন এসে। ধীরে সুস্থে কাপের চা শেষ করে শাওন মায়ের উদ্দেশ্যে বলল। আসছি আম্মা, তার আছে একটু। ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন মমতাজ বেগম। আদরের ছেলেটার দায়িত্ববোধ দেখে বারবার চোখের কোণে জল জমা হচ্ছিল। সন্তর্পণে তা মুছিয়ে নিলেন আঁচলের কোণে। পোস্টম্যানের হাত থেকে চিঠিটা নিল শাওন। প্রেরকের স্থানে জলজল করছে অপরিচিতা, প্রাপকের স্থানে জায়গা পেয়েছে তার নাম। চিঠির খামটা খুলল শাওন। একবার তাকালো হাসমাতালের পানে। তাকে শুধালো চিঠি কে দিয়েছে। ইরিনের শিখিয়ে দেয়া কথা মতো হাসমাত বললেন, একটা মেয়ে। আজ হলুদ রাঙা কাগজে চিঠি এসেছে। চিঠিটা পড়তে শুরু করলো শাওন। ওহে প্রিয় দর্শন পুরুষ, আমাকে কি জানতে ইচ্ছে হয়? তবে তো আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিলে চলবে না। আসমান রঙা টি শার্টটা গায়ে জড়িয়ে একদম বের হবেন না। আমি নিজেকে হারিয়ে ফেলি ওই রংটার ভাঁজে। আপনার ভাবনার খাঁজে খাঁজে নিজের অনুভব সঁপে দিয়েছি। নিজের মনটাকে করুণ কষ্টে শেকলে বন্দি করেছি। মনের দুয়ারে লক্ষণ রেখা টেনেছি, যদি আপনার মন ছুটে পরাস্ত হই। যদি আমার অনুভূতি আপনাকে ছুতে না পারে, আমি বারবার আপনার মাঝে হারাই, আপনার চোখের মাঝে হারাই। কোটি মানুষের ভিড়ে আপনি কি খুঁজবেন আমায়, অপরিচিতা? হাসপাতালের পানে তাকালো শাওন। তার মনে ঝড় আগমনে পূর্বাভাস চলছে যেন।
চোখের পলক ঝাপটালো বার কয়েক। চিঠির ভাষায় যেন লুকায়িত প্রেম। মনের করে জমছে কত প্রশ্ন। নিছক মজা ছলে কেউ এই কাজ করবে না, কারণ তার কন্ট্যাক্ট নাম্বারটা কারো জানার কথা নয় তো। হাসমত আলী একমাত্র সমাধান ভেবে তাকে শাওন জিজ্ঞেস করলো। কে দিয়েছে এই চিঠি? কিছু তো বলুন। হাসমত আলী ব্যাপারটাকে খানিক রসিয়ে নিলেন মনের মাধুরী মিশিয়ে। বেশ গদগদ কণ্ঠে জবাব দিলেন। সুন্দর পরীর মতো একটা মেয়ে আইসা বলল আপনারে চিঠিখানা দিতে, আপনারে তাই বেশ লাগে। শাওনের একটা বদ অভ্যেস আছে, অতিরিক্ত স্নায়বিক চাপে সে নখ কামড়াতে থাকে। হাসপাতালের কথা শুনে নিজের নখ কামড়াতে শুরু করলো সে। চিঠিটা ভাঁজ করে পকেটে রাখলো। পোস্ট অফিসটা ত্যাগ করেই টং দোকান থেকে সিগারেট নিয়ে তাকে আগুনে পোড়ানোর কাজটা করলো। উপরের দিকে ধোয়া ছেড়ে দোকানের উদ্দেশ্যে 10 টাকার নোটটা দিয়ে বলল। নাম রাখেন চাচা। তার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রেখে দোকানে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো। চাকরি কি পাইছেন বাবা? প্রশ্নটা শ্রুত হতেই শান্ত আদলে বিরাজমান হলো দুশ্চিন্তা। আকাশের দিকে তাকিয়ে চাপা পড়া দীর্ঘশ্বাসটা সঙ্গোপনে হাওয়ায় ভাসিয়ে দিল। সে দীর্ঘশ্বাসের কোনো রং থাকলে মানুষজন দেখতে পেত ভিতরে চাপা কষ্টটা। নিকোটিনের বিষাক্ততায় নিজেকে জর্জরিত করা মানুষটার মনে চোট দেখার জন্য কেউ নেই। পকেট হাতড়িয়ে মুঠোফোনটা বের করে সময় দেখে শাওন জবাব দিল। অল্প চেষ্টায় কিছু পেয়ে গেলে সুখের আকাঙ্ক্ষা থাকে না। এখন যদি চাকরি পেয়ে যাই তবে জীবনের মূল্য তো বুঝবো না। এই যে এখনো তো উপার্জন করছি, খেটে খাচ্ছি, হালাল উপার্জন করছি, সংসার চালাচ্ছি। বাইক না থাকলে রিক্সা চালাতাম। আল্লাহ নিশ্চয়ই না খাইয়ে রাখতেন না। স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন। সময় হলে তিনি উপযুক্ত প্রাপ্তি মিলিয়ে দিবেন। ফিরতি জবাবের অপেক্ষা করল না শাওন। হেলমেটটা মাথায় দিয়েই মোটরসাইকেলে চড়ে বসলো। চোখের পলকে সাই সাই করে চলেও গেল। আর খানিকটা সময় থাকলে শুনতে পারত। চাকরি জুটানোর মুরদ নয়, আছে শুধু বড় বড় কথা। শওকত সাহেবের মৃত্যুর পর থেকে এই কথাগুলো শাওনের নিত্যদিনের সঙ্গী যেন। আজিমপুর বাস স্ট্যান্ডের সামনে এসে থামলো শাওনের বাইক। অফিসগামী মানুষজন সময় বাঁচাতে বাইকওয়ালার সাহায্যেই বেশি পছন্দ করে। জ্যাম ট্যাম ঠেলে ঠুলে এরা কিভাবে যেন হরিণের মতো ছুটে চলে। পেছন থেকে কেউ একজন শুধালো। ভাই, ফার্ম গেট যাবে? স্বল্প সময়ে একটুখানি ভাষা ব্যয়ে শাওন চলে গেল পেছনে একজনকে বসিয়ে। ভ্যাবসা গরমে ঘেমে টি শার্টটা ভিজে পিঠে আটকে গেছে যেন। তবুও থামার জো নেই। তাকে ছুটতে হবে। স্বপ্নবাজদের তো ছুটতে হয়, থেমে গেলে তো স্বপ্ন মুখ থুবড়ে মাঝে পথে লুটোবে। শায়নার শুকনো মলিন আদলটা দেখে শিরিন মৃদু হেসে শুধালেন। তুমি কি অসুস্থ মা? শায়না ঢোক দিল। ভার্সিটির ক্লাস শেষে দুটো টিউশনি করিয়ে তারপর ইরিনকে পড়াতে এসেছে মেয়েটা। দুটোই আজ নতুন, এজন্য ক্লাস শেষের সময় ঠিক করেছে। আজ ধকলটা বেশি হয়েছে তার। দুপুরেও খাওয়া হয়নি। ভেবেছিল ইরিনকে পড়িয়ে একসাথে বাসায় গিয়ে খাবে, কিন্তু শিরিনের ধারালো দৃষ্টি এড়ালো না পাংশুটে আদলটা থেকে। তার নীরবতায় শিরিন ফের শুধালেন। অসুস্থ শরীর নিয়ে পড়াতে এলে কেন? বিশ্রাম নাও আজ। শায়না শুকনো হাসির চেষ্টা করলো। অনিচ্ছায় ঠোঁট জোড়া খানিক প্রশস্ত করে জবাব দিল। না আন্টি, আমি একদম ঠিক আছি। ইরিনকে আসতে বলেন, কয়দিন পর তো পরীক্ষা। কিছু বলতে চাইলেন শিরিন, কিন্তু তার আগে ইরিন এসে বেশ উৎফুল্ল হয়ে বলল। এসছো আপু? তোমার কথার শব্দ শুনেই চলে এলাম। ইরিনকে পড়িয়ে বেশ সন্তুষ্ট শায়না। মেয়েটা চটপটে হলেও পড়াশোনাটা ঠিকমতো তৈরি করে রাখে। তার পড়ার জন্য খুব একটা ধকল পোহাতে হয় না। চেয়ার টেনে বসলো শায়না। টেবিলে বই রেখে ইরিন কোথায় একটা গেল। খানিক বাদে মেয়েটা ফিরে এলো ঠান্ডা শরবত নিয়ে। শরবতের গ্লাসটা শায়নার দিকে এগিয়ে দিয়ে বলল। আপু, ঠান্ডা ঠান্ডা শরবত বানালাম, খেয়ে বলো কেমন হয়েছে। ইলমা বলল একদম বাজে নাকি হয়েছে। শায়না হাত বাড়িয়ে গ্লাসটা নিল। ইরিনের আহ্লাদিপানায় মনে পড়ল তার বাবা বেঁচে থাকতে সেও তেমন আহ্লাদে ছিল। তখন কোনো চিন্তা করতে হয়নি তাদের। এখন ভাইয়ের কাঁধের উপর বোঝাটা কমাতে সব আহ্লাদ চলাঞ্চলি দিয়ে কত যুদ্ধ করতে হয়। তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এক চুমুকেই সবটা শরবত শেষ করলো। শরীরটা যেন জড়িয়ে গেল তার। ইরিনের প্রতি কেমন ভালো লাগা কাজ করলো। মুস্কি হেসে ধন্যবাদ জানালো তাকে। আর চোখে শায়নার কাজকর্ম দেখছিল ইরিন। শব্দ করতে পড়তে শুরু করলো সে। খানিক বাদেই শায়নার ফোনে রিংটোন বেজে উঠল। ইরিন জানে কে রয়েছে ওই প্রান্তে। তারপর নিত্যদিনের মতো শায়নার জবাব। দেখ ভাই, আমার ভাই এসব নিয়ে ভাবছে না সত্যি। আমি চেষ্টা করি ভাইকে তোর কথা বলার, কিন্তু এমন অনুভূতিহীন মানুষকে বান্ধবীর জন্য বিয়ের প্রস্তাব নিলে জুতো ছুড়বে।
প্লিজ বোন, আর এ ব্যাপারে আমাকে একদিনও বলবি না। আমার ভাইয়া রোবট, বুঝলি? তুই বরং ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিতে বল। মিনিট দুয়েক কথা বলে কলটা ডিসকানেক্টেড করে উফ শব্দটা উচ্চারণ করলো সায়না। ফিসফিস করে প্রতিদিনের মতো ইরিনকে বলল, বান্ধবীদের জন্য দেখছি বড় ভয়ও থাকা যাবে না। এই মাইয়া দেখছি শান্তি দিবে না। কবে কখন কিভাবে ভাইয়াকে দেখেছে, এখন প্রতিদিন মনে করিয়ে দেয় ভাইয়াকে ওর কথা বলার জন্য। ভাইয়া যে রাগী, এসব বললে দেখবো আমার গালে দাঁত নেই। পড়ো পড়ো, ওর জন্য অনেকটা সময় এমনিতেই নষ্ট হলো। ইরিন হাসে সায়নার কথায়। এই কথাটা প্রতিদিন শুনতে শুনতে তার ইচ্ছে হলো শাওনের বোতা অনুভূতি ধারালো করার। মানুষটাকে সত্যি অনুভূতিহীন কিনা তা পরখ করতে চেয়েছিল। হাজার ছেলে মানুষই করলেও অনুভূতি নিয়ে খেলার মানুষ ইরিন নয়, কিন্তু সায়নার কাছে শাওনের টুকটাক গল্প শুনতে শুনতে তার ইচ্ছে হলো একজন মানুষের মরে যাওয়া মনটাকে সতেজ করার। মিষ্টিকে এসব বলেনি মোটেও। যত কাছের বান্ধবী হোক না কেন, কিছু কথা একান্তই নিজের মনে রাখতে হয়। মনের কোঠরে জমা রাখা কথা বলার জন্যই আলাদা দুয়ার আছে তার। সে দুয়ার খোলা চাবিটাও চেয়ে শুধু তার নিকট। কালো কালিতে সাদা রঙা কাগজটার পড়াটা লিখে দিল সায়নার সামনে। প্রতিদিনের মতো ছাত্রীর যশস্বিতায় মুগ্ধ হলো সায়না। মুঠোফোনের পাওয়ার বাটনটা টিপতেই ওয়ালপেপারে দুই ভাই বোনের হাস্যোজ্জ্বল বদন দেখা গেল। ইরিন আর চোখে আরেকবার দেখলো সায়নার ফোনের ওয়ালপেপারটা। সে তো একটু পরখ করতে চায় শাওনের অনুভূতি, যদি একটু কিছু আঁচ পায়। তবে সায়নাকে জানিয়ে তার বান্ধবী মারিয়ার ইচ্ছেটুকু না হয় পূরণ করা যাবে। তার পাশাপাশি রাস্তায় শাওনের সাথে টুকটাক বাগবিতণ্ডার শোধও নেওয়া যাবে না হয়। পড়ায় মন দিল মেয়েটা, মনের মাঝে উকি দিল হাজার প্রশ্ন। তাকে অমনোযোগী করলো ফের। আজকাল কেন সাদামাটা জীবন ভালো লাগে তার, কেন এই জৌলুস সহ্য হয় না। মলাটটা উল্টে বই বন্ধ করে সায়নাকে বলল এই পর্যায়ে, আপু, আজ আর পড়তে ইচ্ছে করছে না, একদম মাথায় কিছুই ধরছে না। মাঝে সাঝে এই মেয়েটার আবদারটা উপেক্ষা করতে পারে না সায়না। তুখোর পড়ুয়া হলেও বোধহয় মাঝে মধ্যে একটুখানি পড়ায় ফাঁকি দিতে হয়। সায়না নিজেও এমন। দ্বিরুক্তি না করে মেনে নিল ইরিনের আবদার। বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চারপাশে অন্ধকার হলেও কৃত্রিম আলোতে উজ্জ্বল রাস্তা। সুন্দর কারুকার্যের ফটকটা অতিক্রম করতেই দেখা মিলল সাদা শার্ট পরিহিত মানুষটার। আজও পথ আগলে দাঁড়িয়ে বলল, আমার উত্তর পাইনি। প্রতিদিনের ন্যায় মাথা নিচু করে পাশ কাটিয়ে এগিয়ে গেল সায়না। দুপা এগুতেই শাওনকে দেখে থমকে গেল। ততক্ষণে বাইকটা স্ট্যান্ডে ভর দিয়ে দাঁড় করিয়ে সায়নার দিকে এগিয়ে এলো। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সায়নাকে পাশ কাটিয়ে সে সোজা এসে আহিরের কলার চেপে ধরল। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনায় খেই হারিয়ে বেকুবের মতো দাঁড়িয়ে রইল সায়না। শোনা গেল শাওনের ক্ষুব্ধ স্তর, ওর পথ আটকানোর সাহস কই পাস? আহির নির্লিপ্ত ভঙ্গিমায় হাসল। ততক্ষণে সায়না সে ভাইকে ছাড়ানোর উদ্দেশ্যে মিথ্যে বলল, ভাইয়া প্লিজ, উনি চিনতে পারেনি আমায়, এজন্য সরে দাঁড়িয়েছে, দেখিসনি? আহিরের দৃষ্টি নিবদ্ধ ওই তরুণীর পানে। বোনের কথা শুনে আহিরের কলারটা ছেড়ে মৃদু হেসে পড়ল। জবাবের অপেক্ষা না করে সায়নার হাতটা ধরে সামনের দিকে পা বাড়ালো শাওন। পেছন থেকে আহির বলল, ও মিথ্যে বলছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আপনি ঠিক দেখেছেন সম্বন্ধী ভাই। বোনের হাতটা ছেড়ে দিয়ে শাওন ঘুরে তাকালো। রণচণ্ডী রূপ ধারণ করতে সময় বিশেষ লাগলো না। সামনের দিকে পা বাড়াতেই বাধা পেল বোনের নিকট। অস্ফুট স্বরে অসহায় চাহনি নিয়ে সায়না দুপাশে মাথা নেড়ে বলল, না ভাইয়া প্লিজ। সায়না এক হাতে ভাইয়ের ডান হাতটা ধরেছিল। নিজের হাতটা টেনে সরিয়ে নিল শাওন। কাউকে কিছু না বলেই এগিয়ে গেল বাইকের দিকে। মুঠোফোনের রিং বাজতে মিষ্টি দৌড়ে এসে মামা নামটা দেখেই খুশি মনে রিসিভ করলো। সে কি করে জানতো ওপাশ থেকে এত বড় দুঃসংবাদ শুনবে। ওপাশে কান্নার রোল তার কর্ণকুহারে প্রবেশ করতে অস্থির স্বরে শুধালো, কে কান্না করে মামা? কেন কান্না করে? আজিজ খান খানিক রয়ে শুয়ে নাক টেনে কান্না। তোর সামলে বললেন, মেহজাবিন কোথায়? ওকে যে ফোনটা। আজিজ সাহেবের কম্পিত স্বরটা মিষ্টি কৌতূহল বাড়ালো। তার ইচ্ছে হলো ফের প্রশ্ন করায়। কান্নার কারণ না জানলে যেন তার দম আটকে যাবে। তবুও কৌতূহল দমিয়ে মায়ের কাছে দৌড়ালো ফোন নিয়ে। সন্ধ্যার আগ মুহূর্তটায় রাতের রান্না নিয়ে ব্যস্ত থাকে মেহজাবিন। মেয়ের হন্তদন্ত হয়ে ছুটে আসা দেখে তিনি ভুরু কুচকালেন। মিষ্টি মায়ের দিকে ফোনটা বাড়িয়ে ধরে বলল, বড় মামা ফোন দিয়েছে, তোমাকে দিতে বলেছে আম্মু। মেয়ের হাত থেকে ফোনটা নিলেন তিনি। কানের কাছে ফোনটা নিতেই শুনতে পেলেন বিলাপ করা কান্নার শব্দ। মেহজাবিন খানিক উচ্চস্বরে শুধালেন, এভাবে কে কাঁদছে দাদা ভাই? কেন কাঁদছে? আজিজ খান নিজেও এবার শব্দ করে কেঁদে উঠলেন। কেমন এলোমেলো স্বরে উচ্চারিত হলো, আম্মা আর নাই মেহু, আম্মা আর নাই। আমাদের একা কইরা শান্তির ঘুম ঘুমায়। দুপুরে ঘুমাইছই রে,
ওই ঘুম থেকে আর জাগে নাই বোন। মেহজাবিন খানের হাত থেকে ফোনটা আছড়ে পড়ল মাটিতে। তিনি যেন কাঁদতেও ভুলে গেছেন। খানিকক্ষণ পর চিৎকার করে কেঁদে উঠলেন আর্তনাদের মতো। আম্মা গো, দুপুরে বুঝি শেষ কথা বলছিলেন? রান্নাঘরের মেঝেতে ধূপ করে বসে পড়লেন তিনি। মিষ্টি মাকে আগলে ধরার সুযোগ পেল না, তবুও মায়ের কাছে এসে বাচ্চাদের মতো করে শুধালো। আম্মু, ও আম্মু, কি হয়েছে বলো না। মেয়েকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদলেন মেহজাবিন। কান্নার মাঝে বললেন, তোর আব্বুকে ফোন দিয়ে বাসায় আসতে বল, আমরা গ্রামে যাব, আমার আম্মা তো আর নাই। মিষ্টি মৃদু শব্দ করে বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চোখে টইটম্বুর হয়ে থাকা জল উপচে পড়ল গালে। মাকে আগলে বলল, কেঁদো না আম্মু, আমি বাবাইকে বলে আসছি। মিষ্টি ছুটে গেল নিজের ফোনটা আনতে। মায়ের ফোন হাত থেকে পড়েই 3 টুকরো হয়েছে। জামিল খন্দকার স্ত্রী আর মেয়েকে তৈরি থাকতে বলেছেন। তিনি বাসায় ফিরতে ঘন্টা 1.5 সময় লাগবে। এই সময়টা তিনি সদ্যপ্রয়াত শাশুড়ির জন্য দোয়া করার তাগিদ দিলেন। স্ত্রীর আর্তনাদ করা বিলাপে নিজের হৃদয়খানা কেঁপে উঠেছিল কিঞ্চিত। একদম অভ্যস্ত নন তিনি স্ত্রীর এই রূপের সাথে। বারবার চাইছেন তার প্রিয় মানুষটার কান্না থামুক। এই মুহূর্তে সামনে থাকলে হয়তো জোর চেষ্টা করতেন প্রিয়তমার কান্নার বাহুল্য থামাতে। অনুনয় যখন কাজ করেনি তখন তিনি মোলায়েম স্বরে বললেন, শোনো মেহু, মৃত মানুষের জন্য সন্তান দোয়া করলে কিন্তু কবুল হয়। তুমি রোদন বন্ধ করে আমার জন্য দোয়া করো। কেঁদে তো লাভ হবে না, তাই না? দোয়া করলে লাভ হবে। মেহজাবিনের কান্না ধরে এলো মুহূর্তে। গ্রামে যাওয়ার জন্য তৈরি হতে শুরুও করলেন। মিষ্টি নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। নানি নামক মানুষটা যে তার বড্ড প্রিয় ছিল। কলেজ টাইমের 1 ঘন্টা আগ থেকে ইরিনকে মনে করিয়ে দেয় মিষ্টি। প্রত্যহ ভোরে 3-4 বার কল দিয়ে বলে, কলেজ কিন্তু ঠিক 8টায়, ভুল করিস না কিন্তু। আজ কোনো কল না আসে ইরিন তৈরি হয়ে নিজেই কল দিল মিষ্টির কন্ট্যাক্ট নাম্বারটায়। রিং বেজে বন্ধ হয়ে গেল। উপাস থেকে কোনো সাড়া মিলল না। বার কয়েক চেষ্টা চালালো ইরিন। শেষে হাল ছেড়ে দিয়ে বিড়বিড় করতে করতে বলল, ফাঁকিবাজ মহিলা ঘুমোচ্ছে বোধ হয়। আজকে একদম ওর বাসায় গিয়ে হা না দিব। ইস, কি মজা লাগছে। ঝটপট নাস্তার পর্ব শেষ করতেই ইমতিয়াজ গম্ভীর স্বরে শুধালো, খাবারের সাথে অমন টানাটানি করছিস কেন? সুন্দর করে বসে ধীরে সুস্থে খা। এত দ্রুত চিবোচ্ছে যেন ইঞ্জিন চলতেছে। চোখ গরম করে ইরিন বড় ভাইকে দেখলো একবার। মুখের খাবারটা শেষ করে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যাক হ্যাক করিস না তো। 420 বড় ভাই হয়ে ছোট বোনের কাছ থেকে সম্মান পাস না, ওর জীবনটাই লস। ইরিনের কথায় ইলমা হেসে দিল শব্দ করে। ইসমাইল সাহেব চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছেন, সাথে ছেলেমেয়ের খুনসুটি উপভোগ করছেন। এদিকে ইমতিয়াজ হাত দিয়ে মুখ ঢেকে বলল, ইস, তোর কথায় আমার এত লজ্জা পাচ্ছে। বিনিময়ে তোর কানের গোড়ায় একটা না দিলে সেই লজ্জাটা মিটবো না। কথাটা শেষ করে বোনের কান মলে দিয়ে দৌড় লাগালো ইমতিয়াজ। চেয়ার ছেড়ে হুড়মুড় করে উঠতে গিয়ে বিপত্তি বাঁধল। চেয়ারের পায়ায় নিজের পা আটকে পড়তে পড়তে কোনো মতে টাল সামলে নিল। সময়টা ঠিকই কাজে লাগালো ইরিন। নিজেও চোখের পলকে উঠে এসে ভাইয়ের পিঠে ধুম করে কিল বসিয়ে ধুমধুমার কাণ্ড ঘটিয়ে দিল। ইসমাইল সাহেব নীরব দর্শক, তিনি বেশ উপভোগ করছেন। ইলমার দিকে তাকিয়ে রসিকতার ছলে বললেন, তুমি বসে আছো কেন? যাও, রেফারির ভূমিকায় লেগে পড়ো। নিরপেক্ষ থাকবে, নইলে কিন্তু জমবে না। দুই ভাই বোনের অমন তুমুল মারামারিতে ইলমা রেফারি হয়ে চিৎকার করে বলছে, গুড গুড, এই তো জমে গেছে। জোরে দে আপু, জোরে দে। ভাইয়া, তুমি আপুর গলায় চাপ দাও। দাও, এই তো এই তো। ওয়াও, গ্রেট শট। খাবার ঘরে এমন হই হুল্লা শুনে শিরিন ছুটে এসে রীতিমতো তাজ্জব বনে গেলেন। বড় দুইজনের মারামারি আর ছোট জনের তাল দেওয়া দেখে যত না নাখোশ হলেন, ততোধিক বিদ্বিষ্ট হলেন স্বামীর উৎসাহে। তিনি কত মনোযোগ সহকারে দেখছেন মারামারির দৃশ্য। ঝড়ের মতো উড়ে এলেন শিরিন, সপাটে চর বসালেন ইলমার গালে। চরের শব্দে ইমতিয়াজ আর ইরিন তুমুল উত্তেজনাময় মারামারি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছে। ইলমা বেকুবের মতো গালে হাত রেখে বলল, চুরি করলো দুজন, চর খেলো সুজন। ভেরি ব্যাড মর্নিং। ইসমাইল সাহেব ততক্ষণে আধ খাওয়া চা রেখে ফাইলপত্র গুটিয়ে হাঁটা ধরলেন সদর দরজার দিকে। শিরিন ভুরু কুচকে গমগমের স্বরে পেছন থেকে জিজ্ঞেস করলেন, চা শেষ করো নিজে? মিষ্টি হেসে ইসমাইল সাহেব জবাব দিলেন, তোমার জন্য রেখেছি, তোমাকে রেখে আমি কিছু খাই নাকি? শিরিন স্বামীর কথায় লজ্জা পেলেন। এত বড় মেয়ের সামনে লোকটা কিভাবে অপ্রস্তুত করে তা ভেবে আরেক দফা লজ্জা পেলেন।
খানিকক্ষণ আগের অগোছালো মুহূর্তের কথা বেমালুম স্মৃতিভ্রষ্ট হয়েছে। ঘাড় ঘুরিয়ে আবারও স্বামী যাওয়ার পথে তাকালেন। ইরিন কলেজের ব্যাগটা কাঁধে চাপিয়ে ত্রস্ত পায়ে ছুটল। সফলও হলো। শিরিন সুলতানার স্বামীর মিষ্টি কথার রেশ তখনও কাটাতে পারেননি কিনা। মিষ্টির বাসার দরজায় ঝুলানো তালাটা দেখে ইরিন খানিক মনক্ষুণ্ণ হলো। তার বান্ধবী তাকে না বলে কোথায় গেল? কারো বিপদ হলো কিনা? এই দুশ্চিন্তা মাথায় ভর করতেই আদলে ছেয়ে গেল ঘোর আমাবস্যা। অ্যাপ্রনের পকেট থেকে মুঠোফোনটা বের করে ফের ডায়াল করলো প্রিয় বান্ধবীর নাম্বারে। এবারও কোনো ফিরতি জবাব এলো না। অগত্যা একাই রওনা দিল কলেজের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই সকাল, রাস্তাঘাটও একই, কিন্তু আজ পানসে লাগছে সব। কেমন রংহীন লাগে। ওই মেয়েটা যে তার মুগ্ধ শ্রোতা, কত শত কথা জমা রাখার আধার। কথাগুলো ভাবতে ভাবতে পকেটে হাত রাখতেই খসখসে কাগজটার কথা মনে পড়ল। চিঠিটা লিখে এনেছে চুপি চুপি। আজ ইলমাকেও বলেনি সে। সব ভুলে ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। কলেজ থেকে ফেরার পথে না হয় দিয়ে যাবে হাসমত আলীর কাছে। গত দুদিন ধরে ছেলের থমথমে আদলটা চিন্তিত করছে মমতাজ বেগমকে। দিনকে দিন তার গম্ভীর ভাবটা বেড়েই চলছে যেন। ডাইনিং টেবিলে ভাইয়ের থমথমে চেহারাটা দেখলে বুকের ভেতরটা মোচড় দেয় শায়নার। যদি সেদিন সন্ধ্যার ঘটনা নিয়ে কিছু বলে। সেদিনের পর থেকে বোনের সাথে কোনো কথা বলেনি শাওন। ঝড় পূর্ববর্তী থমথমে আবহাওয়াটা শায়নাকে রীতিমতো স্নাহবিক চাপে রেখেছে। ডালের বাটিটা ভাইয়ের সামনে রেখে শায়না নিজেই বলল, ভাইয়া ডাল নেই। শাওন সেদিকে তাকালো না পর্যন্ত। বোনের প্রতি শাওনের আচরণটা মেনে নিতে পারল না মমতাজ বেগম। তিনি ধরা গলায় বললেন, কি হয়েছে বাবা? তুই তো শানুর সাথে এমন করিস না। শায়না শুকনো ঢোক গিলল। যদি তার ভাই কিছু জানিয়ে দেয়। এক মনে খেতে লাগলো ছেলেটা। সে খবর নিয়েছে আহিরের। গতদিন বিকেলে ছেলেটা বেশ অনুনয় বিনয়ও করেছিল। বাবার মৃত্যুর আগে আহিরের সাথে প্রেমের সম্পর্কটা রেখেছিল শায়না। নিবৃত্তে দুজনে প্রেম করত। কত কত সুন্দর মুহূর্ত ছিল তাদের। বাবার মৃত্যুর পর তার মনে হয়েছিল তাদের সম্পর্কটা আহিরের পরিবার মানবে না, কারণ বাবাহীন সংসারটা ভাই টেনে টুনে বয়ে নিচ্ছে। সেটা জানলে আহিরের প্রফেসর বাবা আর শিক্ষিকা মা মানবে না। এই সমাজটা তো অর্থকে সম্মান করে, মানুষকে নয়। আহির জানিয়েছে তার বাবা মা রাজি। বোন প্রেম করে, এটা শাওনের দুঃখ লাগেনি। তার কষ্ট হয়েছে বোনের মিথ্যা বলায়। মা আর বোনের এক টুকরো হাসির জন্য দিনরাত পরিশ্রম করছে। তার বন্ধুরা যখন হইহুল্লোড়ের সময় উড়ায়, তখন সে ছোটে মোটরসাইকেল নিয়ে। তারা রেস্টুরেন্টে ঠান্ডা হওয়ায় আয়েশের সাথে খাবার খায়, অথচ সে তখন নিকোটিনের ধোঁয়ায় নিজেকে পোড়ায়। এই বাহিরে ছেলেটার সামনে তার বোন তাকে মিথ্যে বলল। ফিরতির জবাবে ছেলেটার সত্য কথন তার নিকট নিজেকে তাচ্ছিল্য করার সামিল মনে হলো। ছেলেটা বোনকে পাওয়ার জন্য শত অনুনয় বিনয় করুক, কিন্তু সেদিন ঠিকই প্রমাণ পেয়েছে আদরের বোনটার ভরসার স্থল এখনো হয়ে উঠতে পারেনি। খাবার প্রায় শেষ হয়ে এলো। ঠিক তখনই বিষাদের স্মৃতির দৃশ্যপটে আসতে প্লেটটা ঠেলে চেয়ার ছেড়ে উঠতেই ভাইয়ের হাতটা ধরে কাঁদো কাঁদো স্বরে বলল শায়না, তুই আমাকে বকা দে ভাইয়া, আমাকে মার, তবু এভাবে থাকিস না। আমি নিতে পারছি না, আমার দম আটকে আসছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে শায়ন। মমতাজ বেগম সন্তানদের নীরব মান অভিমানের দৃশ্য দেখছেন চুপটি করে। হাতটা টেনে সামনের দিকে এক পা এগোতেই শায়না ফের শাওনের পথরোধ করে দাঁড়ালো। শাওন এবার নীরবতার দেয়াল ভাঙল। মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, তোমার মেয়েকে বলে দাও তাকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। আগামীকালই আসবে। আমি সকালে বাজার করব। ছলো ছলো দৃষ্টি নিয়ে তার চাহনি উপেক্ষা করে নিজের ঘরের দিকে এগিয়ে গেল শাওন। দ্রুত পদে নিজের ঘরে এসে দরজায় খিল দিল। প্যান্টের পকেট থেকে খামটা বের করলো। সন্তর্পণে আলতো হাতে খামের ভেতর থেকে ভাঁজ করা কাগজটা দু আঙ্গুলে টেনে বের করলো। মুস্কি হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে আবার পড়তে লাগলো। সুদর্শন সুপুরুষ, শুনেছি আপনি নাকি বেশ গম্ভীর। শুনেছি আপনার ভোতা অনুভূতি নাকি আপনার আবেগকে সমাধিস্থ করেছে। আপনি কি সত্যি অনুভব করেন না আমায়? কেউ একজন আপনাকে আনমনে ভেবে যায় আপনি কারো উদাস দুপুরের কারণ। আপনি কি আজ পেয়েছেন? আপনার অনুভবে কি একটু শান্তি দেন? আমার মন কেমনের প্রতিশোধকে আপনি হতে পারেন? আপনি কি আমার উড়ো চিঠির অপেক্ষায় থাকেন? আমি যদি আর পত্র না লিখি তবে কি আপনি উদ্বিগ্ন হবেন? আচ্ছা বলুন তো, আবার বেনামি চিঠির জন্য আপনি বিরক্ত হন? অপরাজিতা। চিঠিটা সুন্দর করে ভাঁজ করলো ছেলেটা। সারাদিনের ভর করা ক্লান্তি উবে গেল। সে নিজেকে শুধালো বার কয়েক, একটা চিঠি কি তার লেখা উচিত? পরক্ষণে নিজের উদ্বৃত্তকে দমন করে চিঠিটা রেখে দিল বইয়ের ভাঁজে। নিকোটিনের বিষাক্ত ধোঁয়ার কথা এতক্ষণ বেমালুম ভুলেছিল। এই মুহূর্তে সেই নেশা আবার মাথায় জেঁকে বসেছে। বারান্দা মেঝেটায় পা গুটিয়ে বসল শাওন। রেলিংয়ের খাপ গলিয়ে দৃষ্টি রাখলো বাহির পানে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস।
নিজের ওপর তাচ্ছিলের হাসি এলো। ঠোঁটের কোণের হাসিটার আগমন ঘটল নিজের প্রতি ধিক্কার জানিয়ে। তার বুক ভরা কত স্বপ্ন ছিল, সব যেন কেমন রঙহীন হয়ে গেল। আধারি আকাশের বুকে ঝলমলে তারার উকিঝুঁকিতে উদাস মনটা শান্ত হয়ে গেল। মৃদু সমীরণের লহর এসে আলতো ছুঁয়ে দিল তাকে। ক্ষণিকের ব্যবধানে উপলব্ধ হলো আধারের বুকে যদি তারার আলোটা এত উজ্জ্বল হতে পারে, তবে তার জীবনেও নিশ্চয়ই কষ্টের অবসান হবে। এত বড় আকাশের বুকে যদি মিটিমিটি তারাটা এত উজ্জ্বল লাগে, তবে তার সাময়িক বিষাদেরও নিশ্চয়ই তারার আলো জ্বলবে কখনো। সিগারেটের ফিল্টারটা ট্রেতে রেখে ঘরের দিকে এগোলো। হিসাব কষতে বসবে এখন। আহির তার বাবা মাকে নিয়ে আসবে পাত্রের তকমা নিয়ে। গতকাল গধূলির হলদেটে আলোয় চায়ের দোকানটায় বসে বসে শাওনকে সব বলেছে আহির। শিক্ষক পরিবারের সন্তান হয়েও ছেলেটা প্রকৌশলীর পেশা নিয়েছে। অত বড় চাকরির ছেলেটা আজ বোনের জন্য হাত পেতেছে। হাত জোড়া করে হাঁটু গেড়ে বসেছে সায়নার জন্য। কঠিন হৃদয়ের শাওন কোনো মতামত তখন রাখেনি। কাজ বাদ দিয়ে সে সন্ধ্যা কাটিয়েছিল আহিরের খবরাখবর নেয়ার নিমিত্তে। বোনের সুপ্ত পরিণয়ের পরিণতির জন্য কোনো বাধা রইল না তখন। বোনের উপর চাপ অভিমানটা ক্রমে লঘু হচ্ছে। বোনের বিদায় ঘন্টার ক্ষণ এগিয়ে আসছে মনে হতে নিজের ঘর ছেড়ে বের হলো। খাবার ঘরে দাঁড়িয়ে খানিক উচ্চ আওয়াজে বলল, আম্মু চা খাবো। মমতাজ বেগমের উদ্বিগ্ন আদলটা ততক্ষণে শৈথিল্য এলো। প্রসন্ন হাসিটা বজায় রেখে বললেন, বস, নিয়ে আসছি আমি। দৃষ্টি মুঠোফোনের পর্দায় নিবদ্ধ রেখে শাওন মোলায়েম স্বরে বলল, শায়নাকে আসতে বলো আম্মু, তুমিও আসো, কথা আছে। পড়ার টেবিলে বসে উসখুস করছে ইলমা। ফোনটার পর্দায় বারবার দেখছে, কারো যেন অপেক্ষায় আছে। তার উচ্চাটন অবস্থা আর চোখে বার কয়েক দেখেছি ইরিন। বোনের উশৃঙ্খল চালচলনে মোটেও সন্তুষ্ট নয় ইরিন। বেশ কয়েকবার বলেও কাজ হয়নি তেমন। আভিজাত্য মানুষকে বেপরোয়া করবে নাকি সামাজিক করবে তা সম্পূর্ণ নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপর। এক্ষেত্রে শিরিন সুলতানা সবসময় সূক্ষ্ম অহংবোধ রেখে চলেন। বাহিরের সাধারণ দুনিয়ার সাথে অবাধে মিশতে দেন না সন্তানদের। তবুও মায়ের একে দেয়া সীমানাকে টপকে ইরিন মিশে যায় সাধারণের মাঝে। ইলমার ইমতিয়াজ নিজেদের চারপাশে আভিজাত্যের গণ্ডি টেনে সাধারণের প্রবেশ নিষেধ নামক অদৃশ্য দেয়াল করেছে। তাদের সীমায় প্রবেশকারীরা অঢেল সহায় সম্পত্তির অধিকারী। সমাজের কতিপয় উঁচু স্থানধারীর তালিকায় রয়েছে তারা। ধনী গরিবের ভেদাভেদটা পরিবারই চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। অথচ পরিবারের শিক্ষা উচিত ছিল খারাপ আর ভালো সঙ্গর তফাৎ বোঝানো। একটা সময় ইরিনের পাশ থেকে উঠে গেল ইলমা। রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালো ফোন হাতে করে। স্লাইড ডোরটা টেনে হেসে হেসে কারোর সাথে কথা বলছে। ইরিন বইয়ের পাতা উল্টে তাতে মনোযোগ দিল। খানিক বাদে তার মনোযোগ বিক্ষিপ্ত হলো। শায়নার অনুপস্থিতি তাকে ভাবনায় ডোবালো। কিছু একটা ভেবে শায়নার কন্ট্যাক্ট নাম্বারটাই ডায়াল করে বসলো। জানালার পাশে বসে ভাইয়ের কথা ভাবছিল শায়না। তার পছন্দের মানুষটা তাকে জীবন সঙ্গিনী করার নিমিত্তে কতটা বেপরোয়া হয়ে উঠেছে। হয়তো বিয়েটাও হবে, কিন্তু তার ভাইয়ের কাঁধে তো দায়িত্ব বেড়ে যাবে। ভাগাভাগি করে ভাইয়ের বোঝাটা কমানোর সকল প্রচেষ্টা বন্ধ হওয়ার পথে। তার দুশ্চিন্তার দ্বার প্রান্তে হাঁটা চলার লাগাম টানল ইরিনের কল। মুঠোফোনের পর্দায় জলজল করে উঠল ইরিন নামটা। কিছু না ভেবেই কল রিসিভ করতে ওপাশের অভিমানিনীর কণ্ঠস্বর শোনা গেল, আজ আসেননি কেন আপু? আমি অপেক্ষা করেছিলাম। বিষাদ মাখা স্বরে শায়না জবাব দিল, আর মনে হয় তোমাকে পড়ানো হবে না ইরু। ইরিনের জোর জিজ্ঞাসার মুখে সব গুছিয়ে বলল শায়না। বেশ আগ্রহ নিয়ে ইরিন শুধালো, তোমার বিয়ে যদি হয় তবে আমাকে ইনভাইট করবে না? এমনটা কখনোই ভাবেনি মেয়েটা। এত বড় ঘরের মেয়েকে নিজেদের মধ্যবিত্ত ধাঁচের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করার দৃষ্টতা সে দেখানোর চিন্তাও করেনি। ইরিনের আহ্লাদে আবদারে সৌজন্যের সহিত জবাব দিল রয়েছে, অবশ্যই তোমাকে বলবো বিয়ে হলে, আর বিয়ে না হলে আমাকে দেখে যেও। ক্ষণিকের জন্য ঝরা ক্লান্তি ভুলে হাসিতে মেতেছিল শায়না। তার মন বারবার চেয়েছে আহিরকে, শুধু বিবেকের বাধায় দূরে সরে থাকত। কান থেকে ফোনটা নামিয়ে ইরিন আবার দৃষ্টি রাখল বারান্দায়। ইলমা তখনও আলাপচারিতার পর্ব শেষ করেনি। এত এত আভিজাত্যের ভাঁজে সুখটা যেন নেই। বইয়ের মলাটটা উল্টে দিল। নিজের পিঠ সমান চুলগুলো ক্লিপের বন্ধনীতে আটকে জানালার পাশে এসে দাঁড়ালো। মিষ্টির কথা মনে পড়ল। পুরো একটা দিন মেয়েটার ন্যূনতম খোঁজটুকু জানা হলো না। মনে পড়ল হেলমেট খোলার পর ঘামে ভেজা আদলটার কথা। কর্কশ্বরের মানুষটার মায়াবী চাউনিটা ভেসে এলো দৃশ্যপটে। তার অনুভূতি পরখ করার অজুহাতটা নিছক মন গড়া তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরিন। কেমন উচাটন লাগে মানুষটার জন্য। তার অনুভূতির জোয়ার ভাটায় কুল হয়ে এলো ইরিনের উড়ো চিঠি। এই মুহূর্তে চিঠি তার মনের খবর পাঠানোর বাহন।
খুব ইচ্ছে হলো আরেকটা চিঠি লেখার। ইচ্ছেদের আশকারা দিয়ে চেয়ারটা টেনে বসলো ইরিন। কাপা কাপা হাতে লিখতে শুরু করলো। ওহে গম্ভীর পুরুষ, আপনাকে কত নামে সম্বোধন করার সুযোগ পাচ্ছি। আপনি মানুষটাই তো আস্ত একটা ভালো লাগা। কত ভালো লাগে আপনাকে ভাবতে। আপনাকে নিয়ে ভেবে ভেবে কত সময় কাটাচ্ছি। আপনি কি আপনার এই অদৃশ্য অনুভূতির মানুষটাকে ভাবেন? রাগী মানুষরা নাকি বেশ ভালোবাসতে জানে। আপনার নিকট ভালোবাসার দাবি নিয়ে খুব শীঘ্রই নিজের উন্মোচন ঘটাবো। আপনি কি ফিরিয়ে দেবেন? আমার অনুভূতিরা আমাকে যেন তিলে তিলে শেষ করছে। আসুন না একবার গ্রীষ্মের বাড়ি ধারা হয়ে আমি না হয় নিজের তৃষ্ণার্ত হৃদয়টাকে অবগাহন করাই। অপরাজিতা। চিঠিটায় দুটো ভাঁজ দিয়ে নিজের হাতে তৈরি করা খামটাই লুকিয়ে রাখলো। ব্যাগের কোণে চিঠিটা রেখে ঠোঁটজোড়া গোল করে শ্বাসটা ছেড়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল মায়ের ঘরের দিকে। কানে ভেসে এলো কিছু শ্বাসরোধী কথাবার্তা। ইসমাইল সাহেব বেশ খোশ মেজাজে বলছেন, ছেলে ইঞ্জিনিয়ার, তার বাবার ব্যবসাও আছে, আমাদের স্ট্যাটাসের সাথে মিলে যাবে একদম। তারা বলছে আপাতত আকত করবে, ইরিনের গ্রাজুয়েশন শেষ হলে উঠিয়ে নেবে। ইরিন এসেছিল পেট ভর্তি খিদে নিয়ে, এসেছিল মায়ের কাছে খাবারের আবদার নিয়ে। বাবা মায়ের কথাগুলো তার খিদের দায়ভার টেনে নিয়েছে, দায়িত্ব নিয়ে তার খিদেকে মানসিক যন্ত্রণায় টেনে নিয়েছে। কানে ভেসে এলো ইমতিয়াজের স্বর, আগে ইরিনকে জিজ্ঞেস করো পাপাই, ওর যদি কেউ পছন্দ থাকে। ইসমাইল সাহেব বেশ জোর গলায় আত্মবিশ্বাসের সহিত উচ্চারণ করলেন, আমার মেয়েকে আমি চিনি, ওর এসবের চেয়ে পড়াশোনা ইন্টারেস্ট বেশি। আর দাঁড়াতে পারল না ইরিন। যে পথে এসেছিল সে পথে ফিরে গেল। ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল অবেলায়। তার এতটা অস্থির লাগছে কেন? বুকটা ভারী হয়ে রয়েছে যেন। কেউ যেন তার দম আটকে দিয়েছে ষড়যন্ত্রে। বাজারের ব্যাগটা মায়ের হাতে দিতে দিতে বা হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামটা মুছে নিল শাওন। মমতাজ বেগম ব্যাগটা হাতে নিতেই শাওন এগিয়ে গেল ডাইনিং টেবিলটার দিকে। গ্লাসের পানিটুকু শেষ করে ঠোঁটজোড়া গোল করে শ্বাস ছেড়ে বলল, তাদের দুপুরের আগে আসতে বলেছে আম্মু। মমতাজ ঈষৎ হাসলেন। ছেলের দায়িত্বশীল কাজকর্মে মুগ্ধ হচ্ছেন বারবার। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে শায়না অসহায় চাহনি নিয়ে তাকিয়ে আছে ভাইয়ের ঘরমাক্ত আদলের দিকে। কম করে হলেও তো 4,000 টাকা খরচ করতে হয়েছে এই দ্রব্যমূল্যের বাজারে। ভাইয়ের রক্তজল করা টাকার এই অহেতুক অপব্যয় তাকে মর্মাহত করেছে। বোনের ভাবুক চাহনি দৃষ্টি এড়ায়নি শাওনের। কেমন করে যেন সে কাছের মানুষের মন পড়তে জানে। তার বোন এই মুহূর্তে কি ভাবছে তা যেন দিব্যকর্ণে শুনে নিয়েছে। আজকাল এসব নিয়ে কিছু বলাটা তার নিকট নিছক আধিক্যতা ছাড়া কিছুই মনে হয় না। তার চেয়ে শায়না যা ভাবছে তাকে তা ভাবতে দিয়ে শাওন এগিয়ে গেল সদর দরজার পানে। দরজার সামনে দাঁড়িয়ে কচিত উচ্চ শব্দে বলল, আমি একটু বেরোচ্ছি, মেহমান আসার আগে আসবো, ইউনিভার্সিটি কাজ আছে টুকটাক। শায়না ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবে মুখ খুলছিল, তার আগেই হনহনিয়ে বেরিয়ে গেল ছেলেটা। চলতে চলতে পোস্ট অফিসটা অতিক্রম করার সময় আনমনে থেমে গেল শাওন। সদ্য কৈশোরে পদার্পণ করা বালকের মতো হাসমত আলীকে ডেকে সন্তর্পণে শুধালো চিঠি এসেছে কিনা। গতকালের চিঠির শেষোক্ত বাক্যটা তাকে সন্ত্রস্ত করছে। তার অবচেতন মনের একটাই শঙ্কা, পুরো চিঠির মালকিন যদি আর তার অনুভূতি ব্যক্ত না করে, ক্ষণিকের জন্য ঠোঁটের কোণে হাসিটা যদি ফের বন্ধ হয়ে যায়, তার শঙ্কাকে নিমেষেই বাষ্পীভূত করে হাসমত আলী জবাব দিল, চিঠিওয়ালি তো দুপুরের পর আসে, এই বেলা তো আর আসবে না। শাওন ঈষৎ হাসল, হেলমেটটা আবার মাথায় দিল। চোখের পলকে সায় সায় করে চলে গেল পোস্ট অফিসের সামনে থেকে। তার কৌতূহলী নয়নজোড়া খুঁজে অপরিচিতা সেই মেয়েকে। কে তার তপ্ত হৃদয়ে এক পশলা বাড়ির আগমন ঘটিয়েছে। তাকে এক নজর দেখার কত স্বাদ। কয়েকদিন চাকরির বাজারে যাতায়াত বাড়িয়ে দিয়েছে। চিঠির মানুষটাকে যেন চাকরির দোহাই দিয়ে হারাতে না হয়। ভার্সিটির গেটে আসতেই এগিয়ে এলো জাহিন। তার পেছন ধীরে সুস্থে হেঁটে এলো ফাহিম। 2 আঙ্গুলের ভাঁজে তখনও সিগারেট ধরা আছে ছেলেটার। উস্কো খুস্কো চুলগুলো যেন নির্জীব হয়ে আছে। নিকোটিনের বিষাক্ত বাষ্পটাকে উড়িয়ে ফাহিম গম্ভীর স্বরে শুধালো, কি খবর বল। শাওন কথাটা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো হাত নেড়ে জবাব দিল, চলছে। আসতে বললি কেন? পরীক্ষার রুটিন দিল নাকি? জাহিন সিগারেটের তীব্র গন্ধে নাক সিটকে বলল, দূরে যা ফাহিম, ওইসব অখাদ্য আমার সামনে গিলিস না, সর, কথা বলতে দে। জ্বলন্ত সিগারেটটা মাটিতে ফেলে পায়ের তলায় চাপা দিল ফাহিম। বন্ধুর জন্য এটুকু সে করতেই পারে। শাওনের হাতে একটা কাগজ ধরিয়ে জাহিন বলল,
আমরা যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে জব সার্কুলার দিয়েছে, অ্যাপ্লাই কর। বিশাল সংখ্যক লোকজন নিচ্ছে, স্যালারিও 30 বা এর কাছাকাছি থাকবে। শাওন কাগজটা খুলে দেখলো, উল্টো পাল্টে কাগজটা দেখে সেটা ফের জাহিনের হাতে দিয়ে বলল, শোন, মামা চাচা না থাকলে এসব চাকরি হয় না। অপারেশন ম্যানেজার মানে বুঝিস? একটা কোম্পানির কত বড় দায়িত্ব। তাছাড়া বাদ বাকি সব পদেই স্বজনপ্রীতি দেখাবে। বাদে। ভ্রুজোড়া কুচকালো জাহিন। ফাহিম নির্লিপ্ত ভঙ্গিমায় তাকিয়েছে রাস্তার উল্টো পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। মেয়েটা এক কদম দু কদম করে সামনের দিকে হাঁটলেও দৃষ্টি ছিল তাদের উপর। ফাহিম মনোযোগী দর্শকের ন্যায় তাকিয়ে রইল। সে ভালো মতোই আঁচ করল যে মেয়েটার অপলক চাহনি শাওনের উপর নিবদ্ধ। আচমকা শব্দ করেই হাতটা সামনের দিকে ইশারাপূর্ণ ভঙ্গিমায় বলে উঠল, ইস। তার আক্ষেপের ধ্বনিটা শুনে শাওন আর জাহিনও তাকালো সেদিকে। রাস্তার ওপাশে থাকা মেয়েটা তখন কপালে হাত ঘষতে ব্যস্ত। তীক্ষ্ণ দৃষ্টি রেখে শাওন হিসাব মিলাতেই বুঝতে পারল মেয়েটা তার সামনে থাকা পিলারটায় ধাক্কা খেয়েছে। কপালের ওপর থেকে হাতটা নামিয়ে ইরিন আরেকবার তাকালো শাওনের পানে। দুজনে চোখাচোখি হয়ে গেল এক মুহূর্তের জন্য। ধরা পড়ে যাওয়া অপরাধীর ন্যায় চোখ সরিয়ে ইরিন হাঁটা ধরল সামনের দিকে। হাঁটতে হাঁটতে মিষ্টিকে মন উজাড় করে বকা দিল। মেয়েটা আচমকা কোথায় হারিয়ে গেল। সেই যে গেল কোনো সন্ধানই নেই। কয়েকবার সামনে এগিয়ে আবারও পেছনে ঘুরে তাকালো। উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকা শাওনের আদলখানা দেখা হলো না। তার ঘুরে তাকানোটা অবশ্য ফাহিমের নজর এড়ায়নি। ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে সেও তাকিয়ে রইল। শাওন আর জাহিনের কথাগুলো তার মনে গাচ্ছে না। তার মনের গাঁথনিতে ভিত গড়েছে শ্বেত পোশাকের মেয়েটা। মুচকি হেসে বন্ধুদের উদ্দেশ্যে বলল, ভাবছি বিয়েটা আবার করেই ফেলবো। এত টাকা ইনকাম করছি, কিন্তু খাবে কে? রাত বিরাতে পেতনির মতো ধমক দেওয়ার কেউ নাই। লাভ কিভাবে বেঁচে থেকে? বিয়ে করলে থালা বাসন মাজতেও আনন্দ আছে। গুরুত্বপূর্ণ কথার মাঝে ফাহিমের অমন বেফাস কথাটাই গুরু কুচকে শাওন বলল, তোমার জন্য রানী ভিক্টোরিয়া আনবো ব্রো। বিয়ের শখ মিটে যাবে। গুরুগম্ভীর আলোচনা ততক্ষণে সাঙ্গ হলো বলে। শাওনের কথা জবাবটা লাথি দিয়ে দিল ফাহিম। জাহিনের সুযোগে দুজনকেই দিল সপাটে। তাদের হই হুল্লায় আশেপাশে সবাই মুচকি হেসে উপভোগ করছে। ইরিন ঘুরে দাঁড়ালো অমন উঁচু আওয়াজে। আনমনে হেসে উঠল শব্দ করে। চুলগুলো কানের পেছনে গুজে দাঁড়িয়ে দেখলো শাওনের খুনসুটি। অজান্তে এক পা দুপা করে এগিয়ে গেল সামনে। কখন যে রাস্তার মাঝে চলে এসেছিল খেয়ালই করেনি সে। সম্বিত ফিরল রিকশাওয়ালার বেলের আওয়াজে। নিজের বাচ্চা মতে নিজেই লজ্জা পেয়ে ফুটপাতের দিকে দৌড় লাগালো। মুখে হাত চাপা দিয়ে ছুটল সামনের দিকে। তার এত প্রাণোচ্ছল স্বভাবটা তাকে চনমনে রাখে। বাবা মায়ের বলা গতদিনের কথা বেমালম বিস্তৃত হলো। আহির এসেছে বাবা মাকে নিয়ে। মমতাজ বেগম ব্যস্ত খাতির আপ্যায়নে। শাওন ও মায়ের সাথে হাতে হাতে কাজে গিয়ে দিচ্ছে। মোর্শেদ হাসান এবং মারিয়াম বেগম বারবার তাগাদা দিচ্ছেন শায়নাকে ডাকার জন্য। শান সৌজন্যতার সহিত মিষ্টি হেসে বলল, আন্টি, ও খানিকটা লাজুক। আপনারা বসুন না, অপ্রস্তুত হচ্ছে, আমি বুঝে নিয়ে আসবো। সবাইকে এটা সেটা এগিয়ে দিয়ে শাওন গেল বোনের ঘরে। স্বর্ণরাঙা শাড়ির কালো পাড়ের মিশেল বোনকে এতটা মনোমুগ্ধকর লাগছিল যে শাওন অবাক হলো। তবুও বোনকে রাগিয়ে দেওয়ার জন্য বলল, আমি ভাবছি শাকচুনি করতে গেল, পরে খেয়াল করে দেখলাম এটা তুই। পেট গুলাচ্ছে, এখনই বমি হয়ে যাবে। চল চল, সবাই তোর জন্য বসে আছে। আমি ভাবতে পারছি না এই শাকচুনিকে এখন আমার সাথে করে নিতে হবে। ভাইয়ের কথা শুনে আটকে উঠল শায়না। উদ্বিগ্ন স্বরে শুধালো, ভালো দেখাচ্ছে না? দুপাশে মাথা দুলিয়ে শাওন বোনের মাথায় আঁচলটা টেনে দিয়ে আলতো করে হাত ধরে বসার ঘরের দিকে এগোলো। লজ্জায় আড়ষ্ট হয়ে শায়না গুটি গুটি পায়ে এগিয়ে গেল ভাইয়ের সাথে, মাথাটা নিচের দিকে নোয়ানো। মায়ের পাশে বসে থাকা আহির থমকালো তার প্রণয়ের সারথিকে দেখে। তার বুকের বাম পাশের মাংসল ছোট্ট পিণ্ডটার উথাল পাথাল করার শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে। মোর্শেদ সাহেব বেশ আহ্লাদের সহিত বললেন, এসো মা, বসো। শায়না তার কিন্নরি কণ্ঠে সবার উদ্দেশ্য বলল। তার আড়ষ্ট স্বরটা আহিরকে দ্বিগুণ আন্দোলিত করলো। মারিয়াম বেগম শায়নার দিকে তাকিয়ে স্বামীকে ফিসফিস করে বললেন, আহির কেন যে কোনো ছেলে দেখলেই পাগল হবে এই পরিটার জন্য। আংটিটা দাও শীঘ্রই, কোনো কথা হবে না। আজই আক্ট করে যাব। কাজীকে খবর পাঠাও। মোর্শেদ সাহেব হো হো শব্দ হেসে উঠলেন। আচমকা হাসিতে সবাই চমকে উঠল। আহির বিস্ফোরিত নয়নে বাবার পানে তাকিয়ে শুধালো, হাসো কেন বাবা? মোর্শেদ সাহেব কোনো মতে হাসি থামাতে পারছেন না যেন। মুখে হাত রেখে বললেন, কিছু জিজ্ঞেস করতে হবে না, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। শাওন খানিকক্ষণ বসে মোর্শেদ সাহেব এবং মারিয়াম বেগমের হাস্যোজ্জ্বল চেহারা দেখল।
অপেক্ষা করলো আনন্দের মুহূর্তটা কিঞ্চিত ধরে আসার। মাকে ইশারা করলো কথাগুলো বলার জন্য। তার ইশারাপূর্ণ ইঙ্গিতটা আহির আর চোখে লক্ষ্য করলো। ছেলের ইঙ্গিতটা পেতেই মমতাজ বেগম বললেন, আপনারা তো সব জেনে শুনে এসেছেন, এখন এই মুহূর্তে তো আমাদের প্রস্তুতি নেই, তাই বলছি আজ দিনক্ষণ ঠিক রেখে গেলেন সময় মতো আত্মীয় স্বজনের উপস্থিতিতে 4 হাত এক হবে। মারিয়াম বেগম সৌজন্যমূলক হাসিটা হেসে স্বামীর পানে চাইলেন। আহিরের প্রসন্ন আদলটায় কিঞ্চিত বিদ্বিষ্ট ভাব দৃশ্যমান হলো। ছেলের মলিন বদনটা মোর্শেদ সাহেবকে ব্যথিত করলো। তিনি এবার বেশ দৃঢ়তার সঙ্গে পাল্টা বাক্যে বললেন, আপনি কি জানেন যে বিয়েতে মোহর এবং প্রস্তাবনা সহজ, সেই বিয়ে তত বরকতময়।